নমস্কার, আপনারা শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া। আজ আমরা শোনাব এমন এক স্বাধীনতা সংগ্রামীর গল্প, যার জীবনের শেষ অধ্যায় আমাদের ইতিহাসের পাতাকে নয়, আমাদের বিবেককেই প্রশ্ন করে। তাহলে শুরু করি। কখনো কখনো ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি যুদ্ধের ময়দানে ঘটে না, ঘটে স্বাধীনতার পর। যে মানুষটি দেশের জন্য নিজের যৌবন, শিক্ষা, ভবিষ্যৎ সব কিছু বিসর্জন দিয়েছিলেন, স্বাধীনতার পরে সেই মানুষটিকেই যখন নিজের ন্যায্য অধিকারটুকুর জন্য দরজায় দরজায় ঘুরতে হয়, তখন প্রশ্ন জাগে, আমরা কি সত্যিই সেই স্বাধীনতার মর্যাদা রাখতে পেরেছিলাম? একদিন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে দাঁড়িয়ে বাংলার ছোট লাট স্যার স্ট্যানলি জ্যাকসনের দিকে রিভলভার তাক করেছিলেন। লক্ষ্য ছিল একজন মানুষ নয়, লক্ষ্য ছিল একটি ঔপনিবেশিক সাম্রাজ্যের অহংকার। আর বহু বছর পরে সেই একই নারীকে নিজের বিশ্ববিদ্যালয়ের একটি সার্টিফিকেটের জন্য দরজায় দরজায় ঘুরতে হয়েছিল, পেনশনের জন্য আবেদন করতে হয়েছিল, অপমান সহ্য করতে হয়েছিল। শেষে অভিমান করে কলকাতা ছেড়ে চলে গিয়েছিলেন হরিদ্বার, তারপর ঋষিকেশ, আর একদিন গঙ্গার ধারে পাওয়া গিয়েছিল তার নিঃসঙ্গ বেওয়ারিশ দেহ। তিনি বীরাঙ্গনা বীণা দাস। আজ করকাকুর্চি ইন্ডিয়াতে আমরা বলবো তার কাহিনী। একজন তরুণী নিজের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে দেশের শত্রু বলে মনে করা ব্রিটিশ শাসকের প্রতিনিধিকে গুলি চালালেন, কারাগারে গেলেন, নিজের ডিগ্রির সার্টিফিকেট পেলেন না। দেশ স্বাধীন হলো, তিনি শিক্ষকতা করলেন, বছরের পর বছর মানুষের সন্তানকে পড়ালেন। তারপর অবসরের 10 বছর পরও পেনশন পেলেন না, কারণ তার সার্ভিস বুকে লেখা ছিল তিনি বিএ পাশ করেছেন, কিন্তু সেই পাশ করার সার্টিফিকেট তার কাছে ছিল না, যে সার্টিফিকেট তিনি হারিয়েছিলেন ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার দিনগুলিতে। কি অদ্ভুত পরিহাস! ব্রিটিশের জেলে গিয়েছিলেন দেশের স্বাধীনতার জন্য, আর স্বাধীন দেশে লড়াই করতে হলো নিজের অধিকার পাওয়ার জন্য। বীণার শৈশব ও পরিবার। বীণা দাস শুধু একজন বিপ্লবী ছিলেন না, তিনি ছিলেন এমন এক পরিবারের সন্তান যেখানে দেশপ্রেম ছিল আদর্শ আর শিক্ষা ছিল চরিত্র গঠনের অস্ত্র। তার পিতা ছিলেন শিক্ষাবিদ বেণীমাধব দাস। এই বেণীমাধব দাসই ছিলেন পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের অন্যতম শ্রদ্ধেয় শিক্ষক। সেই পরিবারের পরিবেশেই বড় হয়েছিলেন বীণা। তার কাছে দেশ মানে ছিল শুধু একটি ভূখণ্ড নয়, দেশ মানে ছিল মানুষের আত্মমর্যাদা, দেশ মানে ছিল স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়ানোর অধিকার। আর সেই বিশ্বাস থেকেই ধীরে ধীরে তিনি যুক্ত হলেন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে। 1931 সেনেট হলের সেই দিন। 1931 সাল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। এক তরুণী উপস্থিত হয়েছেন সেখানে, বয়স কম
কিন্তু চোখে আগুন, হাতে লুকোনো রিভলভার। সামনে বাংলার ছোটলাট স্যার স্ট্যানলি জ্যাকসন। বীণা দাস তার দিকে গুলি চালালেন। গুলি লক্ষ্যভ্রষ্ট হলো, কিন্তু সেই গুলির শব্দ ব্রিটিশ শাসনের ভিতরে কাঁপন ধরিয়ে দিয়েছিল। বীণা ধরা পড়লেন। তারপর শুরু হলো কারাবাস, কিন্তু তার কাছে জেল মানে পরাজয় ছিল না। কারাগারের দরজা তার শরীরকে আটকে রাখতে পেরেছিল, তার স্বপ্নকে পারেনি। হারিয়ে গেল একটি সার্টিফিকেট, কিন্তু ইতিহাস কখনো কখনো খুব নিষ্ঠুরভাবে হিসাব নেয়। বীণা দাস 1931 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাশ করেছিলেন। পরের বছর সমাবর্তনে তার সার্টিফিকেট পাওয়ার কথা, কিন্তু সমাবর্তনের দিনই তিনি গ্রেপ্তার হলেন। তারপর দীর্ঘ কারাবাস। জেল থেকে বাড়ি ফিরে তিনি দেখলেন পুলিশ ঘর তছনছ করে দিয়ে গেছে। বইপত্র নেই, কাগজপত্র নেই, আর নেই তার সেই মার্কশিটও। তারপর আরও বড় আঘাত এলো। সেনেট হলের ঘটনার পর কলকাতা বিশ্ববিদ্যালয় তার সার্টিফিকেট বাতিল করেছিল। তখন হয়তো বীণা ভাবেননি একদিন সেই কাগজটাই তার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন হয়ে দাঁড়াবে, কারণ তখন তার সামনে ছিল দেশের স্বাধীনতা, নিজের ডিগ্রির কাগজ নয়। দেশ স্বাধীন হলো, সময় বদলালো। 1947 এলো, ভারত স্বাধীন হলো, ব্রিটিশ পতাকা নামলো, উঠল তেরঙ্গা। কিন্তু স্বাধীনতার সঙ্গে সঙ্গে বীণার জীবন সহজ হয়ে গেল না। তিনি শিক্ষকতা করলেন। দক্ষিণ কলকাতার এক স্কুল থেকে অন্য স্কুলে চাকরি করলেন। জীবনের বহু বছর তিনি শিক্ষার্থীদের মানুষ করার কাজে কাটিয়ে দিলেন। কিন্তু যে রাষ্ট্রের স্বাধীনতার জন্যে তিনি যৌবন উৎসর্গ করেছিলেন, সেই রাষ্ট্রের কাছ থেকে নিজের প্রাপ্য অধিকারটুকু পেতেই তাকে শুরু করতে হলো নতুন এক সংগ্রাম, পেনশনের লড়াই। অবসরের পর 10 বছর কেটে গেছে, তবুও পেনশন নেই। একদিন তিনি হাজির হলেন শিক্ষা দপ্তরের এক আধিকারিকের কাছে। দরজার বাইরে থেকে খবর এলো, স্যার, ভদ্রমহিলা আবারও এসেছেন, ভেতরে আসতে বলবো? বিরক্ত গলায় উত্তর এলো, বলো। বৃদ্ধা ঘরে ঢুকলেন, ঘাম মুছলেন, চশমার কাঁচ মুছলেন। তারপর টেবিলের সামনে দাঁড়িয়ে ক্ষীণ গলায় বললেন, স্যার, আমার ফাইলটা মুভ করেছে? উত্তর এলো, ফাইলের কিছু প্রশ্নের উত্তর মেলেনি। সবচেয়ে বড় প্রশ্ন, আপনি বিএ পাশ করেছিলেন, তার প্রমাণ কোথায়? বৃদ্ধা চুপ করে গেলেন। কি উত্তর দেবেন? সত্যিই তো সার্টিফিকেট তার কাছে নেই, কিন্তু তার জীবন, তার কারাবাস, তার সংগ্রাম, তার ইতিহাস, সেগুলোর কি কোনো প্রমাণ লাগে? একটি কাগজের কাছে পরাজিত একজন বিপ্লবী। তিনি বহুবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, রেজাল্ট সেকশনে তদবির করেছেন, ফাইল খোঁজা হয়েছে, পুরনো নথি দেখা হয়েছে। শেষ পর্যন্ত তাকে বলা হয়েছিল তার বিরুদ্ধে তৎকালীন সেনেটের সিদ্ধান্ত পরিবর্তন না হলে তাকে সার্টিফিকেট দেওয়া সম্ভব নয়। তিনি ভাইস চ্যান্সেলরের সঙ্গেও দেখা করেছিলেন, ভদ্র ব্যবহার পেয়েছিলেন, কিন্তু উত্তর একই, বিশ্ববিদ্যালয়ের নিয়মের বাইরে যাওয়া যাবে না।
কেউ একজন তার জন্য প্রস্তাব তুলেছিলেন, কিন্তু সেই প্রস্তাবও শেষ পর্যন্ত সংখ্যা গরিষ্ঠতার রাজনীতিতে হারিয়ে গেল। এখানেই যেন ইতিহাসের এক ভয়াবহ ব্যঙ্গ লুকিয়ে আছে। যে তরুণী একদিন দেশের স্বাধীনতার জন্য নিজের ভবিষ্যৎ বিসর্জন দিয়েছিলেন, স্বাধীনতার পরে তার ভবিষ্যৎ আটকে গেল একটি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের অভাবে। অপমানের ভার ধীরে ধীরে কথাও ছড়িয়ে পড়ল। কেউ কেউ তাকে নিয়ে ঠাট্টা করল, কেউ বলল মন্ত্রী সুপারিশ করে চাকরি দিয়েছিলেন, এত বছর চাকরি করেও নাকি তার তৃপ্তি হয়নি, এবার আবার পেনশনের জন্য তদবির করছেন। একদিন সেই কথাগুলো তার কানে গেল। একজন বৃদ্ধা, নিঃসন্তান, স্বামীও প্রয়াত, নিজের বলতে আর কে আছে? দু চোখে তখন শুধুই অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যে হঠাৎ তার মনে পড়ে গেল বহু বছর আগের সেই দিন, 1931। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হল, হাতে রিভলভার, সামনে ব্রিটিশ শাসক। তখন তার চোখে অন্ধকার ছিল না, ছিল স্বপ্ন, একটি মাত্র স্বপ্ন, একদিন ভারত স্বাধীন হবেই। স্বাধীনতা কি এমনই ছিল? স্বাধীনতা এসেছিল, কিন্তু সেই স্বাধীনতার স্বপ্ন কি পূর্ণ হয়েছিল? বীণা দাস কি এমন একটি ভারত কল্পনা করেছিলেন যেখানে তার মতো একজন স্বাধীনতা সংগ্রামীকে নিজের প্রাপ্য পেনশনের জন্য অফিসের দরজায় দরজায় ঘুরতে হবে? সেখানে একটি হারানো সার্টিফিকেট তার জীবনের সমস্ত সংগ্রামকে যেন প্রশ্নবিদ্ধ করে দেবে, যেখানে মানুষ তার অতীত ভুলে গিয়ে শুধু বর্তমানের কাগজ দেখতে চাইবে। হয়তো সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই তিনি একদিন কলকাতা ছেড়ে চলে গেলেন। হরিদ্বার থেকে ঋষিকেশ, হতাশা তাকে নিয়ে গেল হরিদ্বারে, তারপর ঋষিকেশে। কেন? কার কাছে? কে তাকে আশ্রয় দিয়েছিল? কেউ জানে না। কতদিন ছিলেন তারও নিশ্চিত হিসাব নেই। ইতিহাস বড় মানুষের জন্মদিন মনে রাখে, মৃত্যুর তারিখ মনে রাখে, কিন্তু একজন বৃদ্ধা বিপ্লবী শেষ জীবনে কোথায় বসে দুটো অন্ন খেয়েছিলেন সেটা মনে রাখে না। শেষ অধ্যায়। একদিন ঋষিকেশ পুলিশের কাছে খবর এলো, গঙ্গার ধারে নির্জন জায়গায় একটি বেওয়ারিশ মৃতদেহ পড়ে আছে। একজন বৃদ্ধা মহিলা, বয়স আনুমানিক 70, পরনে বাঙালি মহিলার পোশাক, শরীরে কোনো অলংকার নেই। স্থানীয় কেউ তাকে চিনতে পারল না। পত্রিকায় তার মুখের ছবি প্রকাশিত হলো। সেই ছবি চোখে পড়ল ডক্টর ত্রিগুণা সেনের। তিনি তখন কনখলে আনন্দময়ী মায়ের আশ্রমে ছিলেন। খবরের সত্যতা যাচাই করতে তিনি ঋষিকেশে ছুটে গেলেন। পুলিশ মর্গে গিয়ে তিনি যা দেখলেন তা শুধু একজন বৃদ্ধার মৃতদেহ ছিল না, ছিল একটি যুগের পরাজয়। একজন বীরাঙ্গনা নিঃশব্দে চলে গিয়েছেন, যিনি একদিন ব্রিটিশ বাংলার ছোটলাটের দিকে গুলি চালিয়েছিলেন, যিনি কারাবরণ করেছিলেন, যিনি স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন, যিনি স্বাধীনতা সংগ্রামীর পেনশনও একসময় নীতিগত কারণে প্রত্যাখ্যান করেছিলেন, অথচ শেষ জীবনে নিজের প্রাপ্য অধিকারটুকু পাওয়ার জন্য তাকেই বারবার অপমানিত হতে হয়েছিল। সবচেয়ে বড় প্রশ্ন, এখানে এসে আমাদের থামতে হয়, কারণ
বীণা দাসের মৃত্যু শুধু একটি মানুষের মৃত্যু নয়, এটি আমাদের স্মৃতির মৃত্যু, আমাদের কৃতজ্ঞতার মৃত্যু, আমাদের বিবেকের মৃত্যু। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতার সৈনিকদের কতজনকে আমরা মনে রেখেছি? যারা জেল খেটেছিলেন তাদের নাম আমরা বইয়ে পড়েছি, যারা গুলি চালিয়েছিলেন তাদের ছবি দেখেছি, কিন্তু তাদের বৃদ্ধ বয়সের নিঃসঙ্গতা, তাদের অভিমান, তাদের না পাওয়া অধিকার, সেগুলোর ইতিহাস কোথায়? বীণা দাস, আপনি যখন সেই দিন সেনেট হলে গুলি চালিয়েছিলেন, তখন হয়তো জানতেন না আপনার জীবন কোন দিকে যাবে, জানতেন না একদিন দেশ স্বাধীন হবে, জানতেন না একদিন আপনার চুল সাদা হবে, জানতেন না একদিন আপনার হাতের রিভলভারের জায়গায় থাকবে একটি ফাইল, আর সেই ফাইলের ভিতরেই আটকে থাকবে আপনার জীবনের শেষ অধিকার। তবু আপনি লড়েছিলেন, কারণ আপনার কাছে স্বাধীনতা ছিল নিজের জন্য কিছু পাওয়ার নাম নয়, স্বাধীনতা ছিল অন্যের জন্য কিছু দিয়ে যাওয়ার নাম। আজ আমরা যদি আপনার জীবনের শেষ অধ্যায় শুনে লজ্জা পাই, তাহলে সেই লজ্জাটুকুই হয়তো আপনার প্রতি আমাদের সবচেয়ে ছোট্ট শ্রদ্ধা। বীরাঙ্গনা বীণা দাস, আপনার হাতে ধরা সেই রিভলভারের গর্জন ইতিহাস হয়তো একদিন ভুলে যাবে, কিন্তু আপনার শেষ জীবনের নিঃসঙ্গতা আমাদের মনে করিয়ে দিক, দেশের জন্য যারা জীবন দেন তাদের শুধু স্বাধীনতার দিনে স্মরণ করলে হয় না, তাদের প্রাপ্য সম্মান দিতে হয়, প্রাপ্য অধিকার দিতে হয়, আর সবচেয়ে বেশি তাদের ভুলে যাওয়া যায় না। করকাকুজি ইন্ডিয়ার পরিবারের পক্ষ থেকে এই মহান বিপ্লবীকে জানাই বিনম্র শ্রদ্ধা। আপনারা যদি মনে করেন বীণা দাসের মতো বিস্তৃত বীরাঙ্গনাদের গল্প নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া দরকার, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, কমেন্টে লিখুন বীণা দাসকে আমরা ভুলিনি। আবার দেখা হবে ইতিহাসের আরেকটি বিস্তৃত অধ্যায়ের সামনে। ততদিন পর্যন্ত ইতিহাসকে শুধু পড়বেন না, অনুভব করবেন। করকাকুজি ইন্ডিয়া, কারণ ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া মানুষগুলোরও একটি গল্প থাকে। বিনম্র প্রণাম, বীরাঙ্গনা বীণা দাস।